বর্তমান বাংলাদেশে ফকিরনি রাজনীতি চলছে। অলমোস্ট দ্য এন্টায়ার হিস্ট্রি অফ বাংলাদেশি পলিটিক্স এই ফকিরনি রাজনীতি চলছে। এই যে 16 বছর ধরে আওয়ামী লীগ রাজত্ব করছে, ফকিরনি রাজনীতি করছে। আনফর্চুনেটলি বিএনপির টপ লিডারশিপের মধ্যে কিছু মানুষ ছাড়া বাকি সবারই এখনও ফকিরনি রাজনীতি করার একটা মাইন্ডসেট আছে। আর বাংলাদেশের জনগণে তো ডেফিনেটলি ফকিরনি মাইন্ডসেট থেকে ভোট দেওয়ার একটা ট্রেন্ড আছে, চলতেছে। এখন ফকিরনি বলতে আমি কি বোঝাচ্ছি? মানে আমরা ফকিরনির পোলাপান সব, সো আমাদের মাইন্ডসেটটা হচ্ছে ফকিরনির মাইন্ডসেট আর কি। এইটা একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও আমার জীবনে আমি দেখছিলাম। এটা ইউটিউবে এখন আমি পাই না, অনেক আগের ইউটিউবে দেখছিলাম আর কি, যখন ইউটিউব এত বড় হয়ে ওঠে নাই তখনকার ইউটিউবে একটা ভিডিও, মানে একজন ভদ্রলোক ভিডিও বানাইতেন। উনি অনেক ধনী এবং তিনি শিখাইতেন যে কীভাবে ধনী হইতে হয়, অথবা তো উনি একটা খুব ভালো কথা বলছিলেন। আমি যে ফকিরনিটা কেন বলতেছি আমাকে পিট্টি দেওয়ার আগে একটু শুনেন। উনি বলছিলেন যে ফকিরনি থাকাটা একটা মাইন্ডসেটের ব্যাপার। এইটা ব্যাপার না যে আপনার পকেটে কয় টাকা আছে। আপনি অনেক বড় লোক দেখবেন ফকিরনি, অনেক ফকিরনি দেখবেন যেটা হচ্ছে আপনার, যেটা সংজ্ঞা অনুযায়ী যে ফকিরনি, যার পকেটে 5 টাকা আছে, তাকে দেখবেন বড় লোকের মাইন্ডসেট আছে। এবং যাদের বড় লোকের মাইন্ডসেট আছে তারা ইভেনচুয়ালি বড় লোক হয় যদি না আপনার বাপের টাকা থাকে। সবার তো বাপের টাকা থাকবে না। যেসব কেস আপনারা দেখেন যে যাদের বাপের টাকা নাই কিন্তু পরে বড় লোক হয়েছে, এদের প্রত্যেকেই ফকিরনি মাইন্ডসেটে ছিল না। এবং অনেক লোকজনকে দেখবেন বাপের কিছু টাকা ছিল বা বাপের ওর থেকে বেটার অপরচুনিটি ছিল, জীবনে বড়লোক হইতে পারে নাই, কারণ তার ফকিরনি মাইন্ডসেট। সো ফকিরনি মাইন্ডসেটটা আপনাকে বুঝতে হবে, কারণ পলিটিক্সে এটা ইম্পর্টেন্ট। এটা আমি বলতেছি এই কারণে, আমি কিন্তু একটা ফকিরনির পোলা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যে আমার কোনো চালচুলা নাই, আমার ফ্যামিলির কোনো এরকম ব্যাকগ্রাউন্ড নাই যে বিশাল খানদানি পরিবার এটসেট্রা। আমার দাদা এই দেশে আসছে যখন জমি বিনিময় করে, আমরা বাঙালি পরিবার। এখানে আবার আমি যেহেতু সবসময় এটা স্বীকার করি আমি হাফ ব্লাড ইন্ডিয়ান, কারণ আমার বাবা ইন্ডিয়াতে জন্মাইছিলেন, যদিও তিনি বাংলাদেশে আসছেন যখন তার বয়স হচ্ছে 5 বছর তখন। এখন এইরকম একটা পরিবার, অফকোর্স বাঙালি পরিবার, যদিও অনেক বাঙালি পরিবারই কিন্তু জমি বিনিময় করে বাংলাদেশে আসছে বা তৎকালীন পূর্ব পাকিস্তান আসছে। এটাকে ইশরাকগং বানায় ফেলছে কি আমি বিহারি। আই উইশ আমি অত ট্যালেন্টেড হইতাম যে বিহারি হওয়ার পর এত সুন্দর বাংলা বলতে পারতাম আর কি, এত সুন্দর বাংলা লিখতে পারতাম। অত ট্যালেন্টেড আমি না। এনিহাও, সেই আমাদের বাসা ছিল না, মাটি দিয়ে বাড়ি বানাইতে হয়েছে, কারণ তাদেরকে বলা হয়েছিল ওই জমিতে ফসলের জমি আছে, বাড়ি আছে, আসা দেখা যায় বালটাও নাই। সো তাদের একটা বাড়ি বন্ধ ছিল না। 3rd জেনারেশন আমি এখন টেক্সাসে বসে এই কথাগুলো বলতেছি। অ্যান্ড এখানে আমি জানি যে ফকিরনি মাইন্ডসেট, ফকিরনি হওয়াটা দোষের কিছু না। আমি যে একটা ফকিরনি পরিবারে জন্মাবো এটা কি আমার হাতে ছিল না। কিন্তু আজকে আপনি আমার ভিডিও দেখতেছেন কারণ আমি ফকিরনি মাইন্ডসেট থেকে বের হয়ে আসছি। আর আমাকে এটাতে হেল্প করছে মূলত ওই ভদ্রলোকের ভিডিও, যে ফকিরনি মাইন্ডসেট একটা থিং। এখন ফকিরনি মাইন্ডসেট কোনটা? ধরেন যে আপনার কাছে আছে 5 টাকা, এখন আপনি এই 5 টাকা নিয়ে রিস্ক না নিয়ে 5 টাকাটাকে জমাই রেখা চেষ্টা করতেছেন এই 5 টাকাতে টিপে টিপে আর কয়েকদিন যদি চলা যায়। এটা হচ্ছে ফকিরনি মাইন্ডসেট। আপনি বিগার পিকচার দেখতে চাইতেছেন না, বা দেখতে পাইলেও ওই ঝুঁকিটা নেওয়ার সাহস নাই আপনার। একটা বড় লোক করবে কি, তার কাছে $2 মিলিয়ন আছে, সে হয়তো $2,000 ইনভেস্ট করে দেবে। আপনি বলতে পারেন যে ওর তো 2 মিলিয়ন থেকে 2,000 ইনভেস্ট করছে, ঠিক আছে। কিন্তু আপনার 5 টাকা থাকলে আপনি হয়তো 2 টাকা ইনভেস্ট করবেন, সেটার ক্যাপাবিলিটি বা এটার থিঙ্কিং প্রসেসটা আপনি শুরু করতে পারেন নাই। এরকম অনেক জিনিসপাতি আছে, যখন দেখবেন যে 2 টাকার জন্য 2 বন্ধু মারামারি করতেছে, অথচ আপনি ওই 2 টাকাটা ওখানে ইনভেস্ট করলে আপনার একটা কানেকশন নেটওয়ার্কিংয়ের উপর ইনভেস্ট হইতো, যদি আপনি এভাবে দেখতে চান আর কি। সো পয়েন্ট বিং যে বড়লোক মাইন্ডসেটের অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো স্টেজ আছে। আমি এখন পলিটিক্স আসতেছি যে কেন বড়লোকের মাইন্ডসেট আপনার জন্য দরকার। যে বড়লোকের মাইন্ডসেট নিয়ে চলে সে কিন্তু একটা ফোকাসড বিগার গোল নিয়ে কাজ করতেছে সব সময়। এই কারণে তার এখন হয়তো 5 টাকা আছে, ইভেনচুয়ালি সে বড়লোক হয়ে যেতে পারে। এটা অ্যাক্সিডেন্ট না, এটা হচ্ছে বাই ডিজাইন আর কি, যে সে বড়লোক হওয়ার চেষ্টা করতেছে। পলিটিক্সের ক্ষেত্রে এটা বোঝা ইম্পর্টেন্ট যে আমি কেন সবাইকে ফকিরনি বললাম, স্পেশালি আওয়ামী লীগের 16 বছরের। স্পেশালি আমি ভোট ব্যাংকের কথা বলবো। ভোট ব্যাংকটা এখানে বেশি ইম্পর্টেন্ট, কারণ ভোট ব্যাংক ফকিরনি মাইন্ডসেটের হইলে বাংলাদেশের পরিবর্তন হওয়ার কোনো চান্স নাই। সো আমার কথা যেহেতু ওই যে আপনার শেখ হাসিনা পর্যন্ত যাবে না, কিংবা তারেক রহমান পর্যন্ত যাবে না এই আলাপটা, কিন্তু আপনার কাছে তো যাবে যিনি একজন ভোটার। এবং আপনাকে আমার দরকার যে আপনি ফকিরনি মাইন্ডসেট থেকে বের হয়ে আসবেন। দেখেন 16টা বছর কাজ করছে আওয়ামী লীগ, রাজনীতি করছে, কিন্তু তাদের মধ্যে ওই ফকিরনি মাইন্ডসেট। হোয়াট ইফ আমি স্পেস ছেড়ে দিই, একটু স্পেস ছেড়ে দিলে বিএনপি দিকে ঢুকে যাবে, ওদিক দিয়ে জামাত ঢুকে যাবে, দেশটাকে মনে হয় তালিবান বানিয়ে ফেলবে। এরকম টাইপের মাইন্ডসেটের ভোটার অনেক আছে। তাদের কাছে একবার যদি আওয়ামী লীগ গ্রিপ ছেড়ে দেয় এবং তাতে করে যদি জামাত ফ্লোর পেয়ে যায় বা হিজবুত তাহরিরা ফ্লোর পেয়ে যায়, তাহলে দেশটা পিছায় গেল। দেশ কিন্তু আসলে পিছায় নাই, দেশ আগাইছে।
কারণ আপনি একটা ফকিন্নি মাইন্ডসেটের বাইরে চাল চালছেন। এটাই যে জুলাই আগস্টের সময় আমাকে অনেক লিবারেল বন্ধুরা জিজ্ঞাসা করছে যে আচ্ছা, আমাদের তো মনে হচ্ছে এখন ফুল ফোর্সে আন্দোলনের পক্ষে নেমে যাওয়া উচিত, বিবেক তাই বলছে, আমরা কি করব? এতে করে তো জঙ্গিরা ফ্লোর পাবে। আমি বলছি যে জঙ্গিরা অবশ্যই ফ্লোর পাবে, জঙ্গিদেরকে হেড অন ফাইট করতে হবে। যদি আমরা হারি, আমাদের পরের জেনারেশন জিতবে, তারা যদি হারে তার পরের জেনারেশন জিতবে, দ্যাটস ফাইন, কিন্তু এই প্রসেসটা এভাবে কাজ করতে হবে। ফকিন্নি মাইন্ডসেট থেকে রাজনীতি করা যাবে না, যে আমি স্পেস দিলে ও তো খেয়ে ফেলবে, এটা হইলে তো ওটা হয়ে যাবে, এগুলো ফকিন্নি মাইন্ডসেট। আমি আপনাকে বুঝাই, একজন ভোটারের সাথে কথা হচ্ছে আমার, সে আমাকে বলতেছে যে আমরা অবশ্যই এই জিনিসটাকে অ্যালাউ করব না যে বাংলাদেশ জঙ্গিদের হাতে চলে যাচ্ছে, এরকম সিচুয়েশন আসুক, তাই গণতন্ত্র না থাকলেও যেন তারা ম্যান্ডেটটা পাচ্ছে, যে যেন তারা জঙ্গি ঠেকায়। এখন আওয়ামী লীগ জঙ্গি ঠেকাচ্ছে ঠেকায় না, এটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে আপনার ভোটারের মাইন্ডসেট। ভোটার ভাবতেছে যে আওয়ামী লীগ যদি গ্রিপ স্ট্রং রাখে তাহলে আওয়ামী লীগ জঙ্গি ঠেকাতে পারবে, এবং সেটা তার ম্যান্ডেট, সে বাংলাদেশকে জঙ্গি মুক্ত রাখবে। এতে করে ক্ষতি হইতে পারে, কিছু গণতান্ত্রিক অধিকার নষ্ট হতে পারে, কিছু মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হতে পারে, তাতে তাদের কোনো সমস্যা নেই। এটাকে বলা হয় ফকিন্নি মাইন্ডসেটের পলিটিক্যাল ভিউ। কারণ আপনি একটা জিনিস আমি সবসময় এটা বলে থাকি যে আপনি যেহেতু 2026 সালে বেঁচে আছেন এবং আমার ভিডিও দেখতেছেন, তার অর্থ হচ্ছে যে আপনি এমন একটা সময় জন্মাইছেন যেই সময়ে জন্মানো প্রত্যেকটা বাংলাদেশি নাগরিকের জীবনটাই হবে লিভিং হেল। আপনি এখানে পিসফুল দেশ পাবেন না, আপনি এখানে শান্তিময় দেশ পাবেন না, আপনাকে সাফারিং দিয়ে যাইতে হবে, সাফারিং দিয়ে আপনাকে যাইতেই হবে। আপনি যদি এটা মনে করেন যে ঠিক আছে এই 10টা বছর তো ভালো থাকবো, এই 5টা বছর তো ভালো থাকবো, আওয়ামী লীগ এসে সব শিবিরদেরকে মায়েরা ফেলবে, অ্যাটলিস্ট আমি তো ভালো থাকবো, আপনি ভালো থাকতে পারবেন না। কারণ এটার যে ব্যাকল্যাশ হবে, এটার যে একটা সাইড ইফেক্ট আসবে, যেই কারণে এক সময় আপনাকে ওই ভয়ঙ্কর জঙ্গিপনা সহ্য করতেই হবে। এখন যে মব করে মানুষ মেরে ফেলতেছে, আপনি বলেন যে আরে আমরা তো এখন মবের মধ্যে পড়ে গেলাম, আমরা তো 10 বছর ছিলাম না মবের মধ্যে, 16 বছর তো ছিলাম না, কিন্তু আপনাকে এই মবের থ্রু করেই যাইতে হবে। এখন আপনি আমাকে বলতে পারেন যে আমি কেন আমার বর্তমানের ভালো চাইবো না, কারণ আপনি তো আমার কথার টোন বুঝতে পারতেছেন। আমি বলতে চাচ্ছি যে ডাউন দ্য লাইন 3 জেনারেশন পরে আমার সন্তানের সন্তানরা, আমার নাতির ছেলেরা, যাতে আমার নাতির মেয়েরা যাতে বাংলাদেশে একটা মবও দেখতে না হয় তাদেরকে, যাতে বাংলাদেশে একটা জঙ্গিও তাদেরকে কিছু না বলতে পারে, আমার নাতির মেয়েদেরকে যাতে কেউ টিজ করতে না পারে, সেই বাংলাদেশের জন্য আমি ফাইট করতেছি। আপনি বলতে পারেন যে ভাই নাতিমুতি এসব পাত্তা দেওয়ার টাইম নাই, আমি আমার জীবনটা ভালো থাকতে চাই। এইটাকে কি বলা হয় জানেন? ফকিন্নি মাইন্ডসেটের পলিটিক্যাল ভিউ। কারণ আপনি খেয়াল করে দেখেন, এই কথাটা সবাই সবসময় ভাবছে, ওই 71-এর পর থেকে মানুষ ভেবে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এই 5টা বছর তো ভালো থাকতে পারবো। এটাই ফকিন্নি মাইন্ডসেট। এই 5টা বছর আপনি ভালো থাকতে পারবেন না। আপনি এই 5টা বছর যদি কোনোভাবে ভালো থেকেও যান, এর পরের 5টা বছর আপনি খারাপ থাকবেন। যদি তারপর 10টা বছর সামহাও ভালো থেকেও যান, এর পরে খারাপ থাকবেন। সামহাও যদি 16 বছর ভালো থাইকাও যান, এর পরে খারাপ থাকবেন। যেমন বাংলাদেশে আওয়ামী লীগের বেনিফিশিয়ারিদের মধ্যে সবচেয়ে বড় একটা অংশ হচ্ছে মেয়েরা, কারণ মেয়েদেরকে আওয়ামী লীগের আমলে অনেকে টিজ করতে সাহস পায় নাই, তারা রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে। এটা আমি বলে থাকি এই কারণে, বেনিফিশিয়ারি বললে অনেকে মনে করেন কি আওয়ামী লীগ আসলে সুবিধা নিছে। এর অনেকগুলো লেয়ার আছে। ফার্স্ট লেয়ার হচ্ছে মন্ত্রী মিনিস্টাররা, পাওয়ারে ছিল যারা, তারপরে ছিল যারা পাওয়ারের আশেপাশে থাকে, বিভিন্ন ফিনান্সিয়ালি সুবিধা পাইছে, ব্যবসা করে সে টেন্ডার পায়, ব্যবসা করে সে এলসি খুলতে পারে, এইসব জিনিস ছিল। তারা হচ্ছে সেকেন্ডারি বেনিফিশিয়ারি, টার্সিয়ারি বেনিফিশিয়ারি, এরকম অনেকগুলো বেনিফিশিয়ারি লেভেল পার হলে একদম যাদেরকে আমরা পুরোপুরি আলোচনা করি না, মেয়েরা ছিল আরেক ধরনের বেনিফিশিয়ারি, যারা ওই সময় শান্তিমতো চলাফেরা করতে পারছে, টিজড হয় নাই, রেপড হওয়ার ভয় ছিল না, এবং তারাও বেনিফিশিয়ারি। তাদের অনেকে এখন মনে করে যে হাসিনাই ভালো ছিল। কারণ কি? ফকিন্নি মেন্টালিটির পলিটিক্যাল ভিউ। আপনি নিজে এখন রিস্কের মধ্যে আছেন, আপনি এখন ঝুঁকির মধ্যে আছেন, যে কারণে আপনি এখন ভাবতেছেন যে ঠিক আছে গণতন্ত্র না থাকুক, কিন্তু আমরা তো ভালো ছিলাম। কিন্তু আপনি যেটা বুঝতেছেন না যে তখন আপনি ভালো ছিলেন বলেই আজকে আপনি 300 গুণ বেশি টিজড হইতেছেন, আজকে আপনার নিরাপত্তা 300 গুণ বেশি কমে গেছে। এখন আমি যদি যেটা কথা বলতেছি, প্রসেস, ডেমোক্রেটিক প্রসেসটাকে আপনার সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, এটা কোনো বিকল্প নাই। এটা হচ্ছে রিচ মাইন্ডসেট। আপনি সাফার করবেন। আপনি যদি তখন আওয়ামী লীগকে নির্বাচন দিতে বাধ্য করতে পারতেন, এর পরের 5 বছর আপনার প্রতি কিছুটা সহিংসতা হইতে পারত, কিছু মানুষ মারা যাবে, আমি মারা যেতে পারতাম, আপনি মারা যেতে পারতেন, এখন আপনি মারা যেতে পারেন, আমি মারা যেতে পারি, এবং আমার পথে আসতেছে, কারণ অ্যাড হোমিনিম তো করবেন বাঙালি যেহেতু। কিন্তু এই জিনিসটা আপনাকে মেনে নিতে হবে যে এই কথা ভাবছে 71-এর পর থেকে আজকের পর্যন্ত যে আমরা মনে ভালো থাকবো, সুতরাং আমরা ডেমোক্রেসির বাইরে দিয়ে একটু হাঁটি। অনেকেই ভাবছে বাংলাদেশে কোনো জেনারেশন ভালো থাকতে পারে নাই। 71 গেল, 75, 75 থেকে 81, 81 থেকে 90, আরও রক্তক্ষরণ, আরও যুদ্ধ, আরও দামামা, আরও আন্দোলন, রাস্তাঘাটে। এটা কিন্তু শুধু নাম্বার না, মাঝখানের প্রত্যেকটা ইয়ারের প্রত্যেকটা মান্থ মাঝে মাঝেই দেশ অশান্ত হয়েছে, মাঝে মাঝেই ব্যবসাতে মারা খেয়ে গেছেন, মাঝে মাঝে আপনার
বাড়িঘর ভাঙছে, মাঝে মাঝে আপনার ব্যবসা উড়াই নিয়ে গেছে, মাঝে মাঝে আপনি ব্যবসা হারাই ফেলছেন, মাঝে মাঝে আপনি চাকরি হারাই ফেলছেন, মাঝে মাঝে আপনি দেশ থেকে নির্বাসিত হয়েছেন। প্রত্যেকটা জেনারেশন কিন্তু বাই দ্য ওয়ে 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 2001, 2001 থেকে 2006, 2006 থেকে 2008, 2008 থেকে এই 16 বছর একটা জেনারেশন কি বাংলাদেশের সুখে শান্তিতে বাস করতে পারছে ফকিন্নি মাইন্ডসেট দিয়ে? এটা আমার পাঞ্চ লাইন। পারছেন? পারেন নাই। প্রত্যেকটা জেনারেশনকে লিভিং হেলের ভিতরে যাইতে হয়েছে। কারণ কি? ফকিন্নি মাইন্ডসেটের পলিটিক্স। আপনি এই কথাটা মেনে নিতে চান নাই যে আপনি যেহেতু এই সময় জন্মাই ফেলছেন, আপনার কাজ হচ্ছে টর্চার হওয়া, আপনার কাজ হচ্ছে সাফার করা। সাফারটা করতেই হবে আপনাকে। আপনি আওয়ামী লীগকে যদি ভোট দিয়ে রাখেন, আচ্ছা ঠিক আছে, এরা তো শিবিরকে মায়েরা মুইরা ক্ষমতায় থেকে যাবে, সামহাও অ্যাটলিস্ট আমি তো 5 বছর ভালো থাকবো। থাকতে পারবেন না তো, কেউ পারে নাই। কারণ ফকিন্নি মাইন্ডসেটের রাজনীতি করলে, ফকিন্নি মাইন্ডসেট থেকে ভোট দিলে, ফকিন্নি মাইন্ডসেট থেকে চিন্তা করলে আপনি ভালো থাকতে পারবেন না। এটাই হচ্ছে আমার হোল পয়েন্ট। যদি এমন হইতো যে ঠিক আছে আপনি ফকিন্নি মাইন্ডসেট থেকে কাজ করছেন, আচ্ছা খুব ভালো করছেন, আওয়ামী লীগের পিছনে দাঁড়াইছিলেন, শিবির মারার কথা বলছেন এবং ভালো ছিলেন, ভালো তো থাকতে পারেন নাই, এখন মারা খাচ্ছেন না, আপনার জীবন শেষ হয়ে গেছে। আপনার জীবন তো 60 বছরের, এই 60 বছরের মধ্যে কতগুলো মারা খাচ্ছেন দেখতেছেন। তার মানে কি? আপনি ডেস্টাইন টু বি ফাকড, ডেস্টাইন টু বি ফাকড। এখন আপনি যেহেতু ডেস্টাইন টু বি ফাকড, আমার বর্ন আমি ক্লাস 6 থেকে ভিউ পয়েন্টের মধ্যে আছি যে যেহেতু আমি মারাই খাবো, যেহেতু আমাকে প্যারাই খাইতে হবে, যেহেতু আমাকে সাফারি করতে হবে, যেহেতু আমাকে নেতাদের ঠাপি খাইতে হবে, যেহেতু আমাকে জঙ্গিদের চোদনি খাইতে হবে, সুতরাং আই উইল সাফার স্ট্র্যাটেজিক্যালি। আমি স্ট্র্যাটেজি অনুযায়ী সাফার করব। রিচ মাইন্ডসেট। এভরি সিঙ্গেল ডে অফ সাফারিং হচ্ছে আমার ইনভেস্টমেন্ট, যাতে আমার নাতির মেয়েটা, আমার নাতির ছেলেটা ভালো থাকতে পারে। আপনারা যে গতিতে জায়গা যাচ্ছেন, এখানে মলম মারি, ওখানে মলম মারি, এখানে আয়না ঘর বানাই, ওখানে শিবিরকে ঠাপাই দিই, এইভাবে আপনার নাতির নাতিও সেম সাফারিংয়ের মধ্যে থাকবে। এখন অ্যাড হোমিনেমটা বলে শেষ করে দিই। আমি আমার ফেয়ার শেয়ার সাফারিং করছি। আমি দেশে থেকে যা বলছি, দেশের মধ্যে জঙ্গিদের হিট লিস্টে আমার নাম আসছে। জঙ্গিরা আমাকে মেরে ফেলার চেষ্টা করছে টুয়াইস। আমি মরি নাই, মরতে পারতাম। সুতরাং এটা বলতে আসে না যে আপনি তো আমেরিকায় বসে আছেন। আমেরিকাতে আসার পরে গত 5 বছরে আমি 4 বার বাংলাদেশে গেছি। আমি প্রত্যেক বছর অলমোস্ট 2 মাস করে বাংলাদেশে থাকছি। খুবই ডিফিকাল্ট, কিন্তু যারা স্টুডেন্ট ভিসায় আসছেন তারা বলতে বুঝবেন এটা। এটা এত সোজা না, কিন্তু আমার অ্যালাউড টাইমই কম যে সময়গুলোতে আমি থাকতে পারবো দেশের বাইরে। সে প্রত্যেকটা সময় আমি বাংলাদেশে ছিলাম এবং এই কারণে প্রতিবার ট্রিপে মোরালেস $5,000 খরচ হয়েছে। কিপটামি করে খরচ করলো $20,000 আমি খরচ করছি। এখন আমি $12,000 ঋণের মধ্যে আছি, $12,000 ডেট। এবং আমার মান্থলি বাজেট $59 ফর গ্রোসারিজ। যারা আমেরিকায় থাকেন তারা বুঝতে পারবেন $59 ইজ নাথিং। আমি এইটা খেয়ে পরেই সার্ভাইভ করি। কেন করি? বাংলাদেশে যদি আমি না যেতাম, প্রতি বছর একবার করে না যেতাম। শেখ হাসিনার আমলে আমাকে হিট লিস্টে তোলা হয়েছে, তখনই জঙ্গিরা আমার খুন করার জন্য খুঁজতেছে। আমি আবার ফিরে গেছি, আমি আবারও ফিরে গেছি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। ইউনিস সরকার ক্ষমতা আসে, সব বলছে ভাই ভাই যায়েন না ভাই, ভাই ভাই জঙ্গি ভাই মইরা যাবেন ভাই, কোপ খেয়ে যাবেন। ইউনিস সরকারের সময় আমি গেছি বাংলাদেশে, তো নট ওয়ান্স। ইউনিস সরকারের আমলে আমি 2 বার গেছি। 24 সালের ডিসেম্বরে আমি গেছি দেশে। দ্য মোমেন্ট আই গট এ ব্রেক, জুলাই আগস্টের পরে আমি বাংলাদেশে ফিরে গেছি। দ্য মোমেন্ট আই গট এ ব্রেক, আমি আবারও বাংলাদেশে ফিরে গেছি 25 সালে। আমি 26 সালে জানুয়ারিতেও বাংলাদেশে ছিলাম। আমার মতন আর একটা মানুষও নাই। আমার তো এতগুলো প্রবলেম, আমাকে এত মানুষ মেরে ফেলার জন্য উদ্গ্রীব, আমি প্রতিদিন এত ডেথ থ্রেট পাই। আমি কি এটা দেখায় কানছি আমাকে অ্যাসাইলাম দাও, আমি বাংলাদেশে যাব না? আমি টাকা ধার কইরা কইরা বাংলাদেশে গেছি এবং আমার এখন $12,000 যে ঋণটা আছে সেটা আছে, তার কারণে আমি বাংলাদেশে যাই প্রতি বছর। আমার স্কিন গেমের মধ্যে আছে। এটা কেন করি আমি? কারণ আমি ফকিন্নি মাইন্ডসেট দিয়ে পলিটিক্স করি না। আমি মবের হাতে পড়তে পড়তে 2 বার বেঁচে ফিরছি 24 সালে। তারপরও আমি বাংলাদেশে গেছি, আমি টই টই করে ঘুরে বেড়াইছি সারা ঢাকা, সারা বাংলাদেশ। এবার যে আমি গ্রামে প্রত্যন্ত, আমি বলছি না বিএনপি নিয়ে প্রেডিকশন করছি না, আমি নিজে ঘুরে বেড়াইছি। জানুয়ারিতে আমি বাংলাদেশে ছিলাম, এবছর লাইভ করছি ঢাকার রাস্তায়। এখন আমার যে ফিনান্সিয়াল ক্রাইসিস, এত কিছু কারণ আমি বাংলাদেশে যাই, এটা সলভ করে দিবে, আমাকে টাকা পয়সা দিবে, হেল্প করবে, লোন দিবে, আমাকে ডিভাইস কিনে দিবে, প্রচুর অফার পাইছি। আমার টাকা পয়সা তো এত খারাপ অবস্থায় থাকার কথা না, কারণ মানুষজন জানে যে আমি কথাবার্তা বলার কারণে অনেক সাফার করতেছি। কিন্তু আমি কারোর কাছ থেকে 1 টাকাও নিয়ে নেই। 1 টাকা যদি আমি নেই, 1 সেন্ট যদি আমি নেই, তার কাছে আমি বিক্রি হয়ে যাব, তার বিরুদ্ধে আমি কথা বলতে পারবো না। এবং এই আমাকে প্রতিদিন জামাত শিবিরের কাছ থেকে শুনতে হয় যে নিঃসন্দেহে, এবং আওয়ামী লীগের কাছ থেকে জামাত শিবির বলে কি নিঃসন্দেহে টাকা পাচ্ছে, আমেরিকা ইসরায়েল টাকা দিচ্ছে।
আবার আওয়ামী লীগ বল কি আমেরিকা ইসরায়েল টাকা দিচ্ছে দেখে তুমি 5ই আগস্ট করছো। জি না ভাইয়া, আমি ফকিন্নি মাইন্ডসেট থেকে পলিটিক্স করি না। আমার পলিটিক্স রিচ মাইন্ডসেটের। 70 বছর সাফার করব, আমি করতেই হবে। সো আমি স্ট্র্যাটেজিক্যালি সাফার করব। জঙ্গি এসে আমার মেরে ফেলতেই পারে, আমি তাও বাংলাদেশে যাব। বাংলাদেশে ছিলাম, কথা বলছি, হিট লিস্টে উঠছি, তাও কথা বলছি। বাংলাদেশ থেকে চলে আসছি। আমার মতন একটা আমেরিকাতে থাকা মানুষ দেখাতে পারবেন যে নিজের ফিনান্সিয়াল অবস্থার হোগাটা মাইরা প্রতি বছর লাইফ রিস্ক থাকা অবস্থায় বাংলাদেশে যাই? আমি কাউকে চিনি না। বাংলাদেশে আমেরিকা তো দূরে থাকুক, যারা অন্যান্য কান্ট্রিতে আছেন, যারা আমেরিকার মতো এতটা ডেভেলপড না, তারা পর্যন্ত যায় না, আরাম পাওয়া গেছে, স্বস্তি, নিরাপত্তা। ফকিন্নি মাইন্ডসেটের পলিটিক্স, ওখানে বসে বসে কাজ করতেছে। আওয়ামী লীগ থাকলে ভালো হইতো, আওয়ামী লীগ থাকলে জঙ্গিরা উঠতে পারতো না। আরে বেটা, ফকিন্নির পলিটিক্স করে বাংলাদেশকে আগাইতে পারবি? সো ছাত্রদল ইদানিং যা করতেছেন সেটা ফকিন্নি মাইন্ডসেটের হচ্ছে। ওরা ফ্লোর পেজে বলে পাইতে দেন স্পেস, পাইতে দেন, গণতান্ত্রিক ওয়েতে ডিল করেন। এই যে একটা পিটি দিয়ে ফেলছেন, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এখন থেকে গণতান্ত্রিক ওয়েতে সব কিছু ডিল করেন। যদিও জনগণ মাইরা দিবে মনে হচ্ছে শিবিরকে, বাট এনি হাউ, শিবির বহুত বাড়ছে। শিবির ইসলামিস্টরা হিজবুত তাহরির হইতে পারে, শিবির হইতে পারে, বৈষম্য বিরোধী হইতে পারে, ইনকিলাব মঞ্চ হইতে পারে, কিন্তু জনগণ মাইরা দিলে মাইরা দিবে, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। কিন্তু আপনারা ছাত্রদল, আপনারা বিএনপি, আপনারা এই ফকিন্নি মাইন্ডসেটকে পলিটিক্স করেন না। লোকে তো অনেক কিছুই বলবে, আপনার মনে হতে পারে যে হেরে যাচ্ছি, আপনি হারতেছেন না। এখানে সলিউশন একটাই, গণতান্ত্রিক প্রসেসটাকে চালু করতে হবে, স্যাক্রিফাইস করেই করতে হবে, মাইর খেয়ে করতে হবে, কোপ খেয়ে করতে হবে, জেলখানাতে যেয়ে করতে হবে। এখনও বাইচা আছি, এটা একটা মিরাকল। এখনও যে আমি মুক্ত আছি, এটা একটা মিরাকল। আমার জীবনটা যে পরিমাণ নিরাপত্তার ভিতর থেকে আমি বের হয়ে বারবার যাইতেছি, আমি সামনে আবারও যাব। প্রতি বছর বললাম না, যে বছর আমি মাত্র আমেরিকায় আসছি, সে বছরের যেহেতু অলরেডি জুলাই মাসে আমি আসছি 2021 সালের, তারপরের থেকে প্রতি বছরই আমি আসছি, সামনে প্রতি বছরই যাব। কেন যাব? ফকিন্নি মাইন্ডসেট থেকে পলিটিক্স করলে হবে না। আপনি ভোটার, আপনাকে ফকিন্নি মাইন্ডসেট থেকে ভোট দিলে হবে না। আপনি ভোট দিবেন যেটা দেওয়া দরকার সেটাই। আপনি আপনার পছন্দের দল যেটা আপনাকে সুবিধা দিচ্ছে। আপনি যদি মেয়ে হয়ে থাকেন, ভাবে যে আচ্ছা আমাকে তো এখন টিজ বেশি করে, যদি আপনাকে টিজ বেশি করে এই ভয়টাও থাকে, তারপরও আপনি আপনার যেটা ভালো হবে তার এগেনস্টে কাজ করবেন গণতন্ত্রের জন্য, ইফ নিডেড। আমরা করি নাই, জানতাম না জঙ্গিবাদের উত্থান হবে। বেনিফিশিয়ারির অনেক লেভেল আছে, এবং নিজেকে বেনিফিশিয়ারি যাদের কাছ থেকে পাইতেছেন বেনিফিট, সেটার বাইরেও আপনাকে পলিটিক্স করতে হবে, কারণ আপনার বিগার গোল থেকে আপনি নড়বেন না। এটা হচ্ছে রিচ পিপলের মাইন্ডসেট। রিচ পিপলের মাইন্ডসেট থেকে আমাদেরকে পলিটিক্স করতে হবে। শুনতে আপনাদের অনেকে খারাপ লাগতে পারে, ভাবতে পারেন আমি কেন মরবো, আমার টিজ করবে, আমার মেরে ফেলবে। ফেলবে, সাফার করবেন আপনি। এই সাময়িকভাবে আজকের দিনে বেঁচে যাবো, বুকটা কাঁপতেছে মুরগির কলিজা দূর করে, এমনি বাঁচতে পারবেন না তো। যদি পারতে নাই বলতো ঠিক আছে ভাই, আপনি যেহেতু বাঁচতে পারতেছেন করেন, পারবেন না তো। আমরা রিচ মাইন্ডসেট থেকে পলিটিক্সটা বোঝার চেষ্টা করি, স্পেশালি যারা ভোটার। ভোট এভাবে দিবেন না, আজকের দিনে কে বাঁচাবে, কালকের দিনে কে গ্যাসের দাম কমাই দেবে, পরশু দিন কে আমার ভাত প্লেটে তুলে দেবে। ফকির থাকেন। ফকির তো সারা জীবন ছিলাম, ইভেন এখনও ফকির আছি, যদিও মানুষজন মনে করে যে আমাকে কেউ না কেউ টাকা দেয়। অ্যান্ড এটা যেটা বলছি, আমি যে কোনো অর্গানাইজেশন খুঁজছি, আগে বাংলাদেশ থেকে শুরু করে বাকি সব কিছু, একটা পয়সা ফান্ডিং, ডোনেশন, নেভার। কারো কাছ থেকে 1 পয়সা নেওয়া যাবে না। আমি যেরকম না খেয়ে, নিজের পয়সা দিয়ে খেয়ে $59 গ্রোসারি খরচ কইরা আমেরিকাতে কোনো মতে বাইচা থাকি, অ্যান্ড স্টিল নিজের পয়সা দিয়ে অ্যাক্টিভিজম করি, সেরকম আপনি নিজের পয়সা দিয়ে অ্যাক্টিভিজম করতে পারলে করবেন, না হলে আপনি না খেয়ে মরে গেলে মরে যাবেন, কিন্তু আপনার অ্যাক্টিভিজমের কোনো দাম নাই আসলে। অনেকে বলতে পারে না এমনি তো হয় না, টাকা লাগে, করুক, যারা করতেছে করুক, ওদেরটা দিয়ে ইম্প্যাক্টফুল পলিটিক্স হবে না, বিশ্বাস করেন। সবাই ভালো থাকবেন, আজকের মতন বিদায়।